নমস্কার, আরোহী নিউজের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। @স্পোর্টস নিয়ে হাজির হয়ে গেছি আমি রুমকি, এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। এবং আজকে আমরা সমস্ত আইএসএল এবং সেকেন্ড ডিভিশনের আই লিগের সমস্ত আপডেট আপনাদেরকে দেব অবশ্যই। মৌতান, প্রথমেই আমি যেটা জানতে চাইবো যে আইএসএল এর অফিসিয়াল পেজে বারবার এই প্রশ্নটা উঠে আসছে যে আইএসএল এর অফিসিয়াল পেজে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের লোগোটা দেওয়া হচ্ছে না কেন, বা কবে দেওয়া হবে? দেখো, এক্স্যাক্ট ডেটটা রুমকে এটা আমরা বলতে পারবো না। মানে আমি স্পেশালি সত্যি আমরা এই আজকের এই প্রোগ্রামটা এই প্রশ্নটা দিয়ে শুরু করলাম, কারণ শুধুমাত্র লাইভ চ্যাট শোতে নয়, মানে যেখানেই যা যা মাধ্যমে যোগাযোগ করা যায়, সেটা মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপ হোক, যে যেভাবে একটা প্রশ্ন বারবারই করছেন যে কেন অ্যানাউন্সমেন্টটা আসছে না। এবং আজকে সকাল থেকে একটা খুব ভাইরাল ছবিও দেখা যাচ্ছিল যে লোগোটা নেই, বাট অ্যানাউন্সমেন্টটা পেজে আসছিল বা আসবে, এরকম একটা পরিস্থিতি। বাট দ্য বেসিক থিং একটা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে লোগোটা যেটা এফএসডিএল দেবে আইএসএল এর পেজে, ইস্ট বেঙ্গলের যে নতুন লোগোটা, যেটা শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের লোগো, সেই লোগোটা কিন্তু অ্যাপ্রুভড হয় এএফসি থেকে। মানে ফাইনালি এএফসি থেকে ওটা অ্যাপ্রুভাল আসে এবং তারপরেই ওই লোগোটাকে মানে অফিসিয়াল হিসেবে ধরা হয়। এবার সেই কারণেই কিন্তু যতক্ষণ না এই অ্যাপ্রুভালটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লোগোটা দিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট করতে পারছে না। মানে এফএসডিএলও করতে পারছে না, ইস্ট বেঙ্গল ক্লাবেরও যে কারণে এই লোগোটা ব্যবহার করার জায়গা তৈরি হচ্ছে না। এবার কথা হচ্ছে যে কবে আসবে, ডেফিনেটলি খুব তাড়াতাড়ি চলে আসবে। বাট মিনওয়াইল আর একটা ব্যাপার আমরা আজকে জানি ঘটে গেছে, সেটা হচ্ছে যে এই যে এএফসি লাইসেন্সিং এর যে টাইমিংটা, এটাকে বাড়ানো হয়েছে। অর্থাৎ যেটা সেপ্টেম্বরের শেষের দিকে ছিল এবং যে কারণে ইস্ট বেঙ্গল খুব শেষ মুহূর্তে এর অ্যাপ্লিকেশনটা করেছিল, যেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল ইস্ট বেঙ্গল সমর্থক সদস্য সবারই মনের মধ্যে, যে এই যে লেটটা হলো এটার কোনো খারাপ প্রভাব পড়তে পারে কিনা, বা কোনোভাবে এএফসি এই বিষয়টাকে না যদি অ্যাকসেপ্ট করে, এরকম অনেকগুলো প্রশ্ন উঠছিল। বাট আমরা তখনও বলেছিলাম যে ফাইনালি মানে এই বিষয়টা নিয়ে যেহেতু এআইএফএফ এবং এফএসডিএল উভয় পক্ষই ইস্ট বেঙ্গলের পাশে ছিল এবং তারা বারবারই এএফসির সাথেও এই বিষয়টা নিয়ে যোগাযোগ করে বা তাদের বক্তব্য জানায়, তো সেই কারণেও হোক বা কোভিড সিচুয়েশনের জন্য আরো কিছুটা সময় দেওয়ার জন্য সব মিলিয়ে টাইমটা বেড়েছে। অর্থাৎ এটাকে বাড়িয়ে নভেম্বর মাস পর্যন্ত করা হয়েছে, 13 নভেম্বর আই থিঙ্ক। তো এই 13 নভেম্বর অব্দি এই টেনিয়ারটা বাড়ানোর ফলে ইস্ট বেঙ্গলে কিন্তু আদতে খুব বড় সুবিধা হলো, কারণ এই যে ডিলেমাগুলো ছিল, মানে লাইসেন্সিং ক্রাইটেরিয়া কমপ্লিট করার সূক্ষ্ম সূক্ষ্ম যে ব্যাপারগুলো, সেগুলো খুব স্ট্রেট ওয়েতেই করতে পারবে। তার জন্য কোনো আলাদা করে দরবার করতে যাওয়ার প্রয়োজনটা আর পড়বে না। যেটা যে পয়েন্টগুলো নিয়ে বারবার ভাবা হচ্ছিল যে হয়তো এআইএফএফ এর দ্বারস্থ হতে হবে বা এফএসডিএল কে কোনো বাড়তি উদ্যোগ নিতে হবে, এই প্রবলেমসগুলো আর থাকবে না। এই স্মুথলি এই কাজটা হয়ে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। তেমন আবার এটাও ফ্যাক্ট যে এই লোগোটাও কিন্তু ওখানেই পাঠানো হয়েছে, কাজে এএফসি থেকে এই লোগোটাকে অনুমোদিত করা হবে এবং অ্যাপ্রুভাল এলে তখন এইটা ইউজ করা শুরু হবে। বেসিক্যালি তো তুমি যদি এই অ্যানাউন্সমেন্টটা আইএসএল এর পেজে দিতে যাও, আইএসএল এর যে কোনো সোশ্যাল মিডিয়ার পেজে, তোমাকে ওই লোগোটা অ্যানাউন্স করতে হবে। যে কারণে কিন্তু এই যে ওয়েলকাম অ্যাড্রেস, যেটা ওয়েলকাম করা ইস্ট বেঙ্গলকে, সেই কাজটা কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে। এটা কিন্তু আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গলকে কিন্তু আইএসএল এর পেজে ওয়েলকামটা করা হয়েছিল নিতাম আম্বানির বয়ানে, মানে উনি ওয়েলকাম জানিয়েছিলেন বেসিক্যালি ওনার টিম, তো সেই কাজটা হয়ে গেছে। বাট লোগোটা যতক্ষণ অ্যাপ্রুভ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই লোগোটা ব্যবহার করা যাবে না, সেই কারণে অ্যানাউন্সমেন্টটা লেট হচ্ছে। বাট এক্সাক্ট ডেটটা সত্যি আমাদের পক্ষে বলা খুব কঠিন যে কবে হবে, বাট খুব তাড়াতাড়ি আসবে এটুকু কনফার্ম, এটুকু বলতে পারি, কারণ প্রসিডিওরটা চলছে এবং যা যা করণীয় কাজ, যা যা পেপার ওয়ার্কস এই সংক্রান্ত, সেই কাজটা হয়ে গেছে। ফলত এক্সপেক্ট করতে পারি যে খুব তাড়াতাড়ি চলে আসবে।
একেবারেই এবারে আমরা দর্শকদের কমেন্টে চলে আসবো, যেখানে প্রচুর প্রশ্ন ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। পার্থ দাস প্রশ্ন করেছেন, পুরো টিম লিস্ট কবে অ্যানাউন্সমেন্ট হবে আইএসএল এ খেলার জন্য ইস্ট বেঙ্গলের? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি এটা এক্সপেক্ট করছি, যেহেতু ইন্ডিয়ান ব্রিগেডটাকে 16 তারিখের মধ্যে, অর্থাৎ এই 16ই অক্টোবরের মধ্যে গোয়ায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে একরকম, সেই কারণে ওই 16 তারিখের আগে ইন্ডিয়ান ব্রিগেডটা অ্যানাউন্স হয়ে যাবে। ফরেন প্লেয়ার কিন্তু অ্যানাউন্সমেন্ট হওয়া শুরু হয়েছে, এবং এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে একদম পুরো টিম করে নিয়ে অ্যানাউন্স হবে এটা কিন্তু না, কারণ অলরেডি তো অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল। স্কট নেভিলের অ্যানাউন্সমেন্টটা গতকাল আমরা পেয়ে গেছি। এবার যেটা হচ্ছে, করোনা টেস্ট হচ্ছে, কোভিড টেস্টের পর টিমটা যাবে। এবার এই কোভিড টেস্টের রিপোর্টের ওপর ইন্ডিয়ান ব্রিগেডের অ্যানাউন্সমেন্টটা ডিপেন্ড করছে। এটা ক্লিয়ার হয়ে গেলে কে কে যাচ্ছেন, কবে যাচ্ছেন, এই অ্যানাউন্সমেন্টটা ঠিক ওই রিপোর্টটা এসে গেলে এসে যাবে, মানে সেটা অবশ্যই 16 তারিখের আগে। এবার কথা হচ্ছে বিদেশিদের অ্যানাউন্সমেন্টও কিন্তু 20 তারিখের আশপাশে চলে আসবে, কারণ নিয়ম মতো 20 তারিখের আগে আসার কথা, কারণ 20 তারিখ উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে। কাজে 20 তারিখের আগে সাইন করিয়ে ফেলতে হবে তোমাকে, যা বিদেশি তুমি আনবে এই উইন্ডোর জন্য, এই মুহূর্তের জন্য। তো সেই সাইনিংটা ডেফিনেটলি কমপ্লিট করে ফেলতে হবে, এবং আমার ধারণা অলমোস্ট হয়েই গেছে সবটা, শুধু অ্যানাউন্সমেন্টটা আসা বাকি। এবার অ্যানাউন্সমেন্টটা কিভাবে তারা বিদেশিদের অ্যানাউন্সমেন্ট আনবেন, সেটা ভিসা সংক্রান্ত সমস্যা মিটিয়ে নেওয়ার পর নাকি তার আগে, তাদের কিভাবে করেন, এই অনেকগুলো সূক্ষ্ম ব্যাপার থাকে, সেগুলো উপর ডিপেন্ড করছে যে বাকি ফরেনারদের অ্যানাউন্সমেন্টটা কবে আসবে। আর অবভিয়াসলি রবি ফলার যেহেতু ভিসা পেয়ে গেছেন, এটাও শুনলাম, তো সেক্ষেত্রে টিম পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ফাউলারও হয়তো গোয়া পৌঁছে যেতে পারবেন, এটা আশা করা যায়, কারণ ভিসা ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি কোচ টিমের সাথে একসাথে পৌঁছে যেতে পারেন, তাহলে সব থেকে বড় সুবিধা যেটা হয় যে এই কোয়ারেন্টাইন পিরিয়ডটা তোমার একসাথে কেটে গেল, কোচকে আর অপেক্ষা করতে হবে না যে তার কোয়ারেন্টাইন কাটলে তবে তিনি, যেটা মোহনবাগানের ক্ষেত্রে হলো যে হাওয়াসকে কিন্তু ওয়েট করতে হলো, কারণ এদিকে মোহনবাগানের মানে ভারতীয় ব্রিগেড, স্পেশালি বাঙালি যে সমস্ত ফুটবলার এখান থেকে গেলেন, তাদের 2-1 দিন পর আবাস পৌঁছেছিলেন। তো এখানে সেটা নাও হতে পারে, রবি ফলার হয়তো টিমের সাথেই, মানে ইন্ডিয়ান স্কোয়াডের সঙ্গেই হন বা 1-2 দিন আগে পরে পৌঁছে যাবেন গোয়াতে। আচ্ছা, এটা একটা প্লাস পয়েন্ট। সৌরিশ গুহ তিনি প্রশ্ন করেছেন যে 16তে ইবি গোয়া যাচ্ছে, তাহলে কি ইন্ডিয়ান প্লেয়ারদের ঘোষণা কাল হবে? মানে প্রবাবলি হতে পারে, আবার 16 হতে পারে, বাট এখনো অবধি শ্রী সিমেন্টসের প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা এটা কিন্তু কনফার্ম করেছেন যে 16 তারিখ ইন্ডিয়ান ব্রিগেড গোয়া যাচ্ছে এখনো পর্যন্ত। বাট এই বছরটা কোভিড খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে সমস্ত ক্ষেত্রে। কোভিড রিপোর্ট ম্যাটার করছে কিন্তু, কারণ ইন্ডিয়ান স্কোয়াডের তো সংখ্যাটা ডেফিনেটলি একটা ধার্য করা হয়ে গেছে। এবার হয়তো একজন বা দুজন যদি পজিটিভ এসে যান, তাহলে যেমন সকাল থেকে একটা পজিটিভের খবর ঘুরছে, সেটা রিউমার না সঠিক সেটা বলতে পারবো না, নাম আমি বলছি না, কারণ নামটা এমনিতেই বলতে বারণ করা হচ্ছে বারবারই এএফএফ থেকে, যে জারি আছে। কারণ এটাও শুনেছি যে গোয়াতে অলরেডি 7 জন করোনা পজিটিভ হয়েছেন টেস্টে, তাদের নামও কিন্তু সামনে আনা হয়নি। আমরা ওই আশপাশের সূত্র থেকে জানতে পারছি। বাট যেহেতু এখন এই কোভিড নিয়ে এমন একটা মানে প্যানিক ক্রিয়েট হয়েছে যে নামটা না বলাই ভালো। তো একজন ইস্টবেঙ্গলে এবছর সাইন হয়েছে এরকম একজন ফুটবলারের কোভিড পজিটিভ, এটা সকাল থেকে শুনে যাচ্ছিলাম, যদিও কনফার্ম করবার জন্য জানতে গিয়ে জানলাম, কিন্তু মানে অন্তত তিনি এই কথাটা স্বীকার করেননি যে তিনি কোভিড পজিটিভ, তিনি নিজেকে নর্মাল বলেই স্বীকার করেছেন। তো এরকম কিছু রিউমারও হচ্ছে, বাট কোভিড ইজ দ্য ফ্যাক্টর। কাজেই এখানে এইটার জন্য যদি একটু এদিক ওদিক হয় অ্যানাউন্সমেন্টটা, বা এটার জন্য হয়তো একটু আটকে আছে, এটা হতেও পারে। বাট সব ঠিকঠাক থাকলে কালকে অ্যানাউন্সমেন্ট, পরশু যাওয়া, বা হয়তো 16 তারিখে অ্যানাউন্সমেন্টটা এলো এবং টিমটা 16 তারিখে রওনা করে, এটাও হতে পারে। বাট 16 তারিখের মধ্যে ডেফিনেটলি এসে যাওয়া উচিত, কারণ ইন্ডিয়ান ব্রিগেডটা তো 16 তারিখ পৌঁছেই যাচ্ছে। আচ্ছা, পার্থ দাস তিনি প্রশ্ন করেছেন, আজকে কোনো প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট আছে? এখনো হয়নি, এখনো পর্যন্ত আসেনি। এলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম, বাট এখনো পর্যন্ত মানে যতক্ষণ আমরা এখানে এসে বসলাম তখনও পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো রকম ইনফরমেশন আসেনি। বাট আসবে ডেফিনেটলি, বাট আজকে পার্টিকুলারলি আসেনি। তবে যেটুকু শুনছি ওই লোগোর ব্যাপারটা একটু ওনারাও ভাবছেন, মানে ইস্টবেঙ্গল শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন একটু অপেক্ষা করছেন
লোগোটা নিয়ে, তারাও চাইছেন যে লোগোটা নিয়ে মুভ করতে। কারণ এই যে সোশ্যাল মিডিয়া, মানে এই প্রশ্নটাও আমি বারবারই পাচ্ছিলাম, বা অনেকেই বলছিল যে সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো হওয়ার কথা ইস্ট বেঙ্গলের নিজস্ব, যেটা এখনো অব্দি কোয়েস ইস্ট বেঙ্গল হয়ে রয়েছে, তো এইগুলো কেন চেঞ্জ হচ্ছে না? সবেরই ওই একটাই কারণ তারাও এই লোগোটা নিয়েই আর কি বিষয়বস্তুটা ঢুকতে চাইছেন বা একটু অফিসিয়াল করতে চাইছেন। বাট আই থিঙ্ক প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট আসবে, কারণ লোগোটা আসার আগেই তো স্কট নেভেলের নামটা আমরা পেলাম, তো ডেফিনেটলি আরো প্লেয়ারের নাম অ্যানাউন্স হবে। এখনো অবধি আজকে কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি, জানি না আজকে রাতের দিকে কোনো অ্যানাউন্সমেন্ট আসবে কিনা, কারণ কোচের অ্যানাউন্সমেন্টটা সত্যি রাতের দিকেই এসেছিল। সো ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, সৌরভ ভট্টাচার্য তিনি প্রশ্ন করেছেন আইএসএল শিডিউল কবে ঘোষণা হবে, লোগো জার্সি নিয়ে কোনো খবর কি রয়েছে, বিদেশি হিসেবে কাকে দেখা যেতে পারে? আচ্ছা, লোগো জার্সি নিয়ে খবর আই থিঙ্ক আমরা অলরেডি আলোচনা করছিলাম এতক্ষণ ধরে। আর আইএসএল এর অ্যানাউন্সমেন্টটা কবে আসবে, এটাও খুব বড় প্রশ্ন। অ্যাকচুয়ালি এই জায়গাটা কোথাও একটু আটকে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ সমস্ত বিদেশিরা সমস্ত ফ্র্যাঞ্চাইজির এখনো এসে পৌঁছায়নি। আজকে যেমন গোয়ার স্প্যানিশ ব্রিগেড তারা আলটিমেটলি এসে পৌঁছেছেন, এরকম কিন্তু মানে ইনফ্যাক্ট এখনো এটিকে মোহনবাগানের সব ফুটবলার আসেনি। কেরালা ব্লাস্টার্সের প্রায় মানে অর্ধেক ফুটবলের যারা বিদেশি তারা আসেননি। একাধিক টিমেরই দিকে যদি আমরা তাকাই, তো অধিকাংশ বিদেশি ফুটবলার বা কোচ কিন্তু এখন এসে পৌঁছতে পারেননি। তো এই জায়গাটা একটু ম্যাটার করে যাচ্ছে। এবং যেহেতু আমরা এক্সপেক্ট করছিলাম যে নভেম্বরের লাস্ট উইক শুরু হবে আইএসএল, সেটা মনে হচ্ছে একটু হয়তো পিছোতে পারে, কারণ অ্যাটলিস্ট 1 মাসের প্র্যাকটিস টোটাল টিম নিয়ে প্রত্যেকটা দলই চাইবে। কিন্তু এখনো যেহেতু সমস্ত বিদেশিরা সমস্ত ফ্র্যাঞ্চাইজির এসে পৌঁছয়নি, সেক্ষেত্রে যদি আমরা ভাবি যে 22 নভেম্বর যেটা বলা হচ্ছিল, 22 বা 28 এই সময়টা করে শুরু করতে গেলে কিন্তু 1 মাস হচ্ছে না। কারণ যে বিদেশিরা আসবে তাদের তো 14 দিন কোয়ারেন্টাইনেই কেটে যাবে। মানে ধরো যারা আমি ধরেই নিচ্ছি যারা সোমবারও ঢুকবেন ভারতবর্ষে, বা রবিবারও যারা আসবেন, এর মধ্যে যতজনই আসতে পারুন তাদের কিন্তু 14 দিন কোয়ারেন্টাইন। সেক্ষেত্রে তারা 15 দিনের প্রি সিজন পাবেন। 15 দিন প্রি সিজন করে ম্যাচ খেলতে নেমে যাওয়াটা তো খুব যথেষ্ট কঠিন। সেক্ষেত্রে এটুকু বলাই যায় যে যে প্রিভিয়াস ডেটটা ধরা হয়েছিল টুর্নামেন্টের জন্য, সেটা কিছুটা পিছুতে চলেছে, কিন্তু এখনো কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, এখনো কিছু তারা অফিসিয়ালি এফএসডিএল জানায়নি। বাট পরিস্থিতি যা, সেদিকে তাকিয়ে এটাই মনে হচ্ছে যে টুর্নামেন্টটা পিছোতে চলেছে, এবং টুর্নামেন্ট যদি পিছোয় সেই মতোই স্কেডিউল আসবে, সেই মতোই সূচি প্রকাশ হবে। তো সেই কারণেই সূচিটা প্রকাশ হচ্ছে না মেনলি। আচ্ছা, সত্যব্রত রাজা সাহা আর তরুণ সরকার তারা দুজনেই একটাই প্রশ্ন করছেন যে অ্যান্থনি প্রিকিংটন নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু একটা ছবি পোস্ট করেছেন, সেই ব্যাপারে তারা জানতে চাইছেন। কনফার্ম পিকিংটনের নামটা এখনো অবধি যা জানি কনফার্ম ইস্ট বেঙ্গল ক্লাবে। কনফার্ম শব্দটা ব্যবহার করে ফেললাম আমি পার্টিকুলারলি, আমরা করি না বিকজ যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট আসে। বাট যেটুকু আমার কাছে সূত্র মারফত খবর যে এই নামটা কনফার্ম। আমি জানি না অন্য, মানে উনি যে অ্যানাউন্সমেন্ট বলছেন, আমি সোশ্যাল মিডিয়ায় অবশ্যই এই ফুটবলারের কোনো অ্যানাউন্সমেন্ট দেখিনি, বাট মানে আমি ফলো করিনি এখনো পর্যন্ত, দেখিনি আর কি। তো সেক্ষেত্রে এটুকু, মানে যেটা ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের আগ্রহের বিষয় যে আসছেন কি আসছেন না, সম্ভবত 80% জানি আসছেন, 80%ই বলি, 100% বলবো না। এই নামটা কিন্তু আছে লিস্টে, এবং সম্ভবত তিনি আসছেন, এবং রবি ফাউলারের পছন্দ হিসাবেই আসছেন, এটুকু বলতে পারি। আচ্ছা, পার্থ সারথী মিত্র তিনি প্রশ্ন করেছেন ইস্টবেঙ্গলের লাইসেন্সিং কি নামে হবে, ইস্টবেঙ্গল ক্লাব, এসসি ইস্টবেঙ্গল নাকি শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন? এসসি ইস্টবেঙ্গল এই টার্মটাই পাচ্ছি। শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল এএফসি তে বলাই যাবে না, কারণ নিয়ম বলে লাভ নেই। আমি এইচএম বাউন্ডের একটা ইন্টারভিউ কদিন আগে দেখেছিলাম, তাতে তার যেটা বক্তব্য ছিল যে এসসি ইস্ট বেঙ্গল, এবার তুমি শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ধরবে না স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গল ধরবে, সেটা তোমার ইস্যু, তুমি বুঝে নাও। তো এটা খুব ট্রিকি একটা ব্যাপার। তো এসসি ইস্ট বেঙ্গলের সম্ভাবনা বেশি, অন্তত সেরকমই জানতে পারছি। বাট যদি সেটা এএফসিতে এসসি ইস্ট বেঙ্গলই হয়, সেটা ডেফিনেটলি স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গল হিসেবেই ধরা হবে, না হলে এএফসিতে খেলতে পারবে না ইস্ট বেঙ্গল ক্লাব। কারণ এএফসির এটা রুল যে আগে ইনভেস্টারের নাম বসে না বা স্পন্সরের নাম বসে না।
আর এবার এসসি ইস্ট বেঙ্গল নামটা আমি পেয়েছি, শুধু ইস্ট বেঙ্গল সম্ভবত নয়, কারণ এখনো অবধি যেটুকু যা ঘোষণা আসছে বা যেরকম যা বলা হচ্ছে তাতে এসসি ইস্ট বেঙ্গলটাই মনে হচ্ছে। শেষ মুহূর্তে এটাও পরিবর্তন হতে পারে, যতক্ষণ না লোগোটা হাতে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা কঠিন। সৌরভ ভট্টাচার্য তিনি প্রশ্ন করেছেন 7 জন বিদেশি হিসেবে কাদের শর্টলিস্ট করা হয়েছে। আচ্ছা, আমি একটা শর্টলিস্টের নাম বলছি, কিন্তু এটাই একদম 100% এটা বলবো না, কারণটা জানেন যারা আমাদের শো ফলো করেন। মোটামুটি অলরেডি তো একটা নাম পেয়েই গেছেন, স্কট নেভেল। এছাড়া রয়েছেন ফরওয়ার্ডে অ্যান্টোনিও স্টোকস। পিকিংটনের নাম তো আমার আগেই সমর্থকরা বলছেন এবং জানতে চাইছেন, এই নামটাও অবশ্যই রয়েছে। ড্যানি ফক্স সবার আগে এই খবরটা এসেছিল যে, মানে ইনফ্যাক্ট স্কট নেভেলের আগেও এই নামটা পেয়েছিলাম যে ড্যানি ফক্সের সাথে রবি ফওলার যোগাযোগ করছেন। সম্ভবত ড্যানি ফক্সও রয়েছেন ডিফেন্ডার। আর ওডোভানের নামটা পাচ্ছি ফরওয়ার্ড হিসেবে। এটা কতটা মানে যতটা ড্যানি ফক্সের কনফার্মেশনটা আমার কাছে আছে, ওডোভানটা ততটা নেই, বাট সম্ভবত 7 বিদেশির তালিকায় এই নামটাও রয়েছে সম্ভবত। আমি এখনো বলবো সম্ভবত, কারণ আমার পক্ষে কনফার্ম করা সম্ভব নয় যতক্ষণ না আমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাচ্ছি। ম্যাথিউ রেডিংটনের নাম রয়েছে, ম্যাথিউ রেডিংটন মিডফিল্ডার। আর এছাড়া একটা নাম কি হতে পারে আমি আই এম নট কনফার্ম, বাট যদি 7ম বিদেশি হিসাবে আর কাউকে কনফার্ম করা না যায় সেক্ষেত্রে হয়তো হাইমে কোলানো থেকে গেলেও যেতে পারেন। এই প্রশ্নটাও বহুবার আমি পেয়েছি এবং এটাও আমি এখনো বলছি জোর দিয়ে যে ইনভেস্টাররা খুব বেশি হাইমে কোলানোকে কখনোই টিমে চাইছিলেন না, কিন্তু যদি 7ম বিদেশি হিসেবে তাদের পছন্দের আরও বেশ কিছু ফুটবলারের সাথে তো কথা চলছে, বাট আলটিমেটলি ওই ফিনান্সিয়াল ব্যাপার একটা থাকে, কে ভিসা পাবে কে ভিসা পাবে না এবছর, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত কিছু কাটিয়ে যদি আর যাদের সাথে কথা চলছে তাদের মধ্যে থেকে কেউ আসেন তাহলে আলাদা ব্যাপার, না হলে হয়তো হাইমে কোলাডোকে নিয়েই 7ম বিদেশির নাম বা 7টা বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাবের কনফার্ম হতে পারে। প্রতিটা নাম আমি সম্ভাব্যই বলবো স্কট নেভেল ছাড়া, কারণ একমাত্র অ্যানাউন্সমেন্ট স্কট নেভেলের পেয়েছি, আর কারোর পাইনি। যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত আমি খুব একটা জোর গলায় বলতে পারি না। এখানে একটা নাম রয়েছে রোমিও ফার্নান্ডেজ, কি আসছে? আমার কাছে আপডেট নেই, হতে পারে, কারণ একদম 100% আপডেট আমাদের কাছে থাকে না, বা আমার কাছে থাকবে আমি এটা দাবি করছি না, আমি জানি না এই ব্যাপারটা, মানে এই নামটা আমি এখনো অবধি পাইনি, কনফার্ম আমার কাছে নয়। আচ্ছা মৌতান, আমার একটা প্রশ্ন আছে যে মোহনবাগানের ঠিক কি আপডেট রয়েছে? আচ্ছা, তুমি একটু মানে মোহনবাগানের আপডেট বলতে অবশ্যই ইন্ডিয়ান ব্রিগেড যারা তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে, মাঠে নেবে কয়েকদিনের মধ্যেই, সেই প্র্যাকটিসে কোচও যোগ দিতে পারবেন যখনই তার কোয়ারেন্টাইন পিরিয়ডটা কেটে যাবে। সেটাও মানে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে। 7 জন কোভিড টেস্টের রিপোর্ট আমি জানি না এই টিমের কেউ আছেন কিনা, কারণ নামগুলো আমরা কেউ পাইনি। তবে সবাই যখন প্র্যাকটিস করছেন এক্সপেক্ট করা যায় সেরকম খারাপ কোনো খবর নেই বা সেরকম কোনো চিন্তার বিষয় নেই, এটাও এক্সপেক্ট করা যায়। আর মোটামুটি সকলেই দলের সাথে যোগ দিয়ে ফেলেছেন, বাকি শুধুমাত্র রয় কৃষ্ণ, তার আসার অপেক্ষায় দল। এবার রয় কৃষ্ণ আই গেস এই সপ্তাহ এই কয়েকদিনের মধ্যেই চলে আসবেন, কারণ বাকি তো মানে তার যে কোয়ারেন্টাইন নিউজিল্যান্ডে ছিল সেটা ওভার হয়ে গেছে, কোনো ভিসার কারণেই হয়তো আসার সময়টা মানে ডিলে হচ্ছে বা ইনফ্যাক্ট এসেও যাবেন কয়েকদিনের মধ্যে, এটাও একটা ফ্যাক্ট। এটিকে মোহনবাগান এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে, কারণ প্র্যাকটিসটা চলছে গোয়ায়, ফলে তো আর ওখান থেকে আর নতুন কোনো ইনফরমেশন সেই অর্থে টিমের নেই। আর মোহনবাগানের ক্লাবে যদি বলি তাহলে অবশ্যই এখানে এখন প্রস্তুতি চলছে আই লিগ সেলিব্রেট করা, যেটা 18 তারিখ রয়েছে রবিবার, একটা র্যালি হওয়ার কথা, 100 জন তাতে থাকবেন, তার বেশি নয়, কারণ ক্লাবের মাঠে সেই প্রোগ্রামটা করা যায়নি বা করার অনুমতি সেই অর্থে পাওয়া যায়নি এই মুহূর্তে দাঁড়িয়ে।
তো এই মুহূর্তে মোহনবাগান ক্লাবের সিচুয়েশন এই। এবার পরবর্তী যে প্রশ্নটা অবশ্যম্ভাবী ভাবে আসে সেটা হচ্ছে জার্সি কবে রিভিল হবে। তো জার্সি রিভিলের ডেট বলা হয়নি এখনো পর্যন্ত। এবার আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো 18 তারিখের আগেই জার্সিটা রিভিল হবে, বাট সেটা এখনো আসেনি। প্র্যাকটিস কিটগুলো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, কারণ অলরেডি প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তো সেই জায়গাটা প্র্যাকটিস কিটগুলো দেখা যাচ্ছে। অ্যাওয়ে জার্সি কি হবে এটাই প্রশ্ন। সেটা নিয়ে আজও মানে এখনো পর্যন্ত একটাই আপডেট যে নাকি চমক থাকবে, বাট সে চমকের অপেক্ষায় রয়েছি, ডেট জানি না। আমরা শুরুতেই বলেছিলাম যে শুধু আইএসএল নয়, আমরা সেকেন্ড ডিভিশন আই লিগ নিয়েও কথা বলবো। তো সেকেন্ড ডিভিশন আই লিগের আপডেট আমরা জানবো। ভবানীপুরের ম্যাচ ছিল এবং ভবানীপুর জিতেছে, কি বলবো? ভবানীপুর জিতেছে এবং গোল স্কোরার যদি বলো একদম রিপিটেড, মানে সেই ফিরিবাজা সেই পঙ্কজ মৌলা। এবং বলা উচিত ভবানীপুর কিন্তু মানে একটু আমার কাছে একটু চমকই লাগলো, কারণ এখন দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে সেকেন্ড ডিভিশন আই লিগের দিকে তাকিয়ে, যে অবশ্যই ভবানীপুর বনাম মোহামেডান এই ম্যাচটা হয়তো ডিসাইড করবে যে আই লিগের মূল পর্বে কোন দল পৌঁছবে। কারণ যাদেরকে খুব কঠিন টিম হিসেবে আমরা ভেবেছিলাম তারা কিন্তু পরাস্ত হচ্ছেন বাংলার দুই ক্লাবের কাছে। এটা বাংলা ফুটবলের জন্য ভীষণ পজিটিভ একটা খবর। এবং মোহামেডানের দিকে প্রত্যাশাটা অবশ্যই একটু বেশি ছিল, কারণ অনেক বেশি সাপোর্টার বেস টিমটা। ভবানীপুরের দিকে আমি জানি মানে প্রত্যাশার চাপটা হয়তো অতটা ছিল না, বাট ভবানীপুর খুব ভালো করছে রেজাল্ট, এটা ভালো লাগার ব্যাপার। এবং ইভেন ক্রোমাকে ছাড়া এটাও মানে রীতিমতো লিগ শুরু হওয়ার আগে একটা বড়সড় ধাক্কা খেয়েছিল টিমটা, যে কোভিড পজিটিভ হয়ে যায় তাদের একমাত্র মানে বিদেশি স্ট্রাইকার, কিন্তু তাকে ছাড়াও টিমটা জিতছে এবং এদিনও গারওয়াল এফসিকে তারা হারিয়েছে। তো এবার প্রত্যাশার চাপটা আর শুধু মোহামেডানের ওপর থাকছে না, অবশ্যই মোহামেডান এবং ভবানীপুর উভয় ক্লাবের দিকেই কিন্তু ক্লাবের ওপরেই কিন্তু বাংলা ফুটবলের একটা প্রত্যাশা। কারণ আই লিগে তো বাংলা থেকে এবার আর কোনো টিম নেই, কাজেই আই লিগের দিকে যদি তাকাই, আই লিগে যদি বাংলার আকর্ষণের দিকে তাকাই, বিশেষ করে যেহেতু লিগটা কলকাতায় হওয়ার কথা, তাহলে এই দুটো টিমের দিকে অবশ্যই সবাই তাকিয়ে থাকবেন। এবং এটা খুব ভালো লাগার যে দুটো টিমই জিতছে এবং দুটো টিমই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় যাচ্ছে, এটা ভালো লাগছে। আচ্ছা, শুভজিৎ মুখার্জি তিনি প্রশ্ন করেছেন, আই লিগ কোয়ালিফায়ারে কি নকআউট স্টেজ আছে না শুধু রাউন্ড রবিন লিগ? আই থিঙ্ক রাউন্ড রবিন লিগ, আমরা এটুকুই জানতাম, কারণ প্রত্যেকটাই মানে সিঙ্গেল ম্যাচ ছিল। তো ওই 5-6টা ম্যাচের, ওই জন্যই বললাম যে মোহামেডান এবং ভবানীপুর ম্যাচটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে। সেক্ষেত্রে আলটিমেটলি কি মানে ফাইনালি কি ডিসিশন হয় সেটা দেখার, বাট লিগ বেসিসেই আমি যতটা জানি, কারণ সেরমভাবেই বলা হয়েছে। আচ্ছা, এবারে আমাদেরকে আবার আইএসএল এবং ইস্ট বেঙ্গলে ফিরতে হবে। প্রদীপ চৌধুরী তিনি প্রশ্ন করেছেন, যে কি ক্যাপ্টেন হচ্ছে? যে টিমে আসছেন এই অবধি জানতে পেরেছি। দেখুন, ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্টটা তো বড় সড়ো করেই হয়, হতে পারেন। এটা বারবারই শুনছিলাম যে আর্থিক চুক্তিটা রয়েছে তার পাশাপাশি একটা মানে অ্যাডিশনাল বলতে গেলে এই ক্যাপ্টেনশিপটার কথা বলা হয়েছে, যে ইস্ট বেঙ্গল ক্লাবের ক্যাপ্টেন যে হবেন, ওই সবটাই শোনার পর্যায়ে রয়েছে। হচ্ছেন কি হচ্ছেন না সেটা ক্লাব অ্যানাউন্স করবে, সেটা মানে এই মুহূর্তে তো বলবো ফ্র্যাঞ্চাইজি অ্যানাউন্স করবে, কারণ তারা আইএসএল এ খেলছেন। তো এখনই হচ্ছেন কথাটা আমরা বলতে পারি না, সম্ভাবনা আছে এতটা বলতে পারি। আচ্ছা, জেজের কোনো খবর অফিশিয়ালি বেরোচ্ছে না কেন সুমন? অফিশিয়ালি তো শুধু জেজে নয়, অফিশিয়ালি অ্যাকচুয়ালি কোনো খবরই তো বেরোচ্ছে না সেই হিসাবে। অফিশিয়ালি একসাথে আমার ধারণা ভারতীয় ব্রিগেডটা একসাথেই ঘোষণা হবে, আমার এটা ধারণা। এখন আমি জানি না জেজে নিয়ে মানে জেজে নিয়ে আগ্রহের জায়গাটা অনেক বেশি সদস্য সমর্থকদের, সেই কারণে হতে পারে যে জেজের জন্য আলাদা একটা অ্যানাউন্সমেন্ট যদি আসে। বাট আমার যা হিসেব তাতে তো একসাথেই জেজে বা বাকি জেজে এবং যারা ভারতীয় ব্রিগেড রয়েছে তাদের অ্যানাউন্সমেন্টটা আসার কথা। কাজেই দেখা যাক, 16 তারিখ যদি টিম যায় ডেফিনেটলি জেজেও তাদের সাথে যাবেন। তার আগে নিশ্চয়ই টিমের অ্যানাউন্সমেন্ট আসবে এবং আমরা অবশ্যই অপেক্ষা করব যে তাতে জেজের নাম থাকুক, যতদূর ধারণা আমার। একেবারেই আমরা আইএসএল এবং সেকেন্ড ডিভিশন আই লিগ এই দুটোরই আপডেট আপনাদেরকে দিলাম এবং আগামী দিনেও আমরা এই কাজটা অবশ্যই করবো এবং আমাদের সঙ্গে অবশ্যই থাকবে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে।